আমাদের জীবনে কখন যে কি হয় সেটা আমরা কেউই জানি না, কেউই বুঝতে পারি না। হঠাৎ করেই বিকালবেলা একটু বাহিরে ঘুরতে গেছিলাম। পরিবেশটা এত সুন্দর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এতটা ভালো লেগেছে। সকালবেলা আমি ১ কাপ চা বানিয়ে নিয়েছি অপরাজিতা ফুল দিয়ে। দুপুরের রান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। এদিকে সকালবেলাতে পাবদা মাছ আনা হয়েছে। সেগুলো কুটে বেছে পরিষ্কার করে নেব। আসসালামু আলাইকুম, আমি নাজমিনারা। আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় বেশ ভালো আছি। সকালবেলাটা একদম আপনাদের সঙ্গে শেয়ার করেছি। হাতে ১ কাপ অপরাজিতা ফুলের চা। এই চাটা আপনারা কে কে খান? আমি এই তো কয়েকবার ট্রাই করলাম, আমার কাছে বেশ ভালো লাগে। দেখতে না অনেক সুন্দর। আর এর চায়ের যে কালারটা সেটা না শুধু কাঁচের গ্লাসে দিলেই বোঝা যায় যে এটার কালার কেমন। অন্য কোনো গ্লাসে দিলে বোঝা যায় না। খুব বেশি না, আপনারা মনে করতেছেন আমি খুব বেশি নিয়েছি, তবে গ্লাসটাই ছিল ছোট। যাই হোক, চাটা খাওয়ার পরে এখন বাজার থেকে মাছ আনছে, মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। পাবদা মাছ যেহেতু কাটতে বেশি সময়ও লাগবে না আর ছাইও লাগবে না, খুব সহজেই কাটা যাবে। তবে ধুইতে গেলে তখন দেখা যাচ্ছে কিছুটা পাঙ্গাস মাছের মতো ঘষা মাজা করা লাগবে। এই মাছটা যেহেতু অনেক নরম, তাই আমি আর জাল মানে তারের জাল ওগুলা দিয়ে নামাই যে ওইগুলা দিয়ে না পরিষ্কার করে ডুমুরের পাতা আছে, ওই ডুমুরের পাতা দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। এতে করে খুব সুন্দর চকচকা হয়ে গেছে। প্রথমে ভাবছিলাম যে মাছের গায়ে হয়তো বা তেমন কোনো ময়লা নাই, তবে যেহেতু আঁশটা নাই, তো তারপরে দেখলাম ডুমুর পাতা দিয়ে একটু ট্রাই করে দেখি ময়লা আছে কিনা। তো দেখলাম পাঙ্গাস মাছের মতো বেশ ভালোই ময়লা আছে। আর এই যে যখন আমি ডুমুর পাতা দিয়ে মাছটা ভালোভাবে ঘষেছিলাম, তারপরে এই যে এরকম একটা সুন্দর কালার আসছে ওর গায়ে, একদম চকচক চকচক করতেছে। মাছগুলো দেখে মনে হচ্ছিল যে বেশি সময় লাগবে না কাটতে, তবে কাটার পরে ধোয়ার সময় আমার কিন্তু বেশ সময় লেগেছে। অনেক সময় দেখা যাচ্ছে পাঙ্গাস মাছ আনলে স্টিলের যে মাছ নিয়েছে ওটা দিয়ে অনেক সময় পরিষ্কার করি, তবে যেহেতু এগুলো ছোট আর নরম মাছ, আর সে কারণে ওইটা করতে পারি নাই। মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যতটা ফ্রিজে রাখা সেটা রেখে দিয়েছি। অন্যদিকে আমি রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আজ দুপুরের আয়োজনে রাখছি বেগুন আর আলু দিয়ে পাবদা মাছের ঝোল। বরাবরের মতোই আমি যখন রান্না করতে আসি সব কিছু গুছিয়ে নিয়ে আসি। চাউলটা এখনও ধোয়া হয়নি, তবে আমি যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মশলাও বেটে নিয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন চাউলটা ধুয়ে হয়তো আমি আমার হাতে অন্য কাজ করব কিংবা মোবাইলে কাজ করব, তবে এখানে বসে থাকবো, এখান থেকে আর সরব না। চাল ধোয়ার পরে আমার খেয়াল ছিল না যে পাতিলের গায়ে একটু ছাই-চড়া দিতে হবে। তো পাতিলের গায়ে আমি একটু ছাই দিয়ে চড়া দিয়ে দিয়েছি। আর আপনারা ভাববেন না আমি ওটার মধ্যে হাত ধুয়েছি, ওটার মধ্যে কিন্তু আমি হাত ধুই না। আমি মেপে দেখেছি যে চাউলের পানি কতটা দিছি। ভাতটা ঠিকঠাক মতো উঠাই দিয়ে এরপরে জালটা ধরিয়ে দিয়েছি। যেহেতু কাঠখড়ি দিয়ে জাল, আর এই পাতিলটা একটু ভিতরের দিকে চুলার ভিতরে দাইবে যায়, যার কারণে একটা পাটখড়ি দিয়ে দিলে হাওয়াটা একটু ভালোভাবে উঠবে বা চুলায় দম নিতে পারবে, আর জালটা খুব সহজেই ধরানো যাবে। তাছাড়া যদি ওভাবে দাবানো থাকতো খুব ভালোভাবে ধরানো যাইতো না, বেশ সময় লাগতো, কষ্ট হইতো, পাটকাঠি পুড়তো। প্রত্যেকটা পদে পদেই বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়। বুদ্ধি করে যদি কাজ না করি তাহলে সব সময় দেখা যাচ্ছে যে যদি কখনো ভুল হয়, বুদ্ধি না করি, তাহলে ওই যে বিপদের সম্মুখীন হতে হয়। যাই কিছু করি না করি, চেষ্টা করি যেন খুব ভালোভাবে খেয়াল করে কাজ করার জন্য বা বুদ্ধি করে কাজ করার জন্য। ভাত প্রায় শেষের দিকে। এদিকে আমি যে মাছগুলো রাখছিলাম, ভাবলাম যে ভাত হতে হতে দেখা যাচ্ছে মাছগুলো নরম হয়ে যাইতে পারে।
মাছওয়ালা তো বাজারে আনছিল, সেখান থেকে বাড়িতে আনা হয়েছে। এরপরে তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করছি, অনেকটা সময় পার হয়ে গেছে। অন্যদিকে মাছ যদি ভাত হইতে হইতে এরকম রেখে দিই, আরও সময় রাখলে দেখা যাচ্ছে আরও নরম হয়ে যাইতে পারে। যেহেতু যেগুলো ফ্রিজে রাখা সেগুলো তো আর সমস্যা নাই, তবে বাহিরে যেগুলো আছে সেগুলোতে ভাবছি আগে লবণ হলুদ মাখিয়ে রাখি। তো আমার ভাত তো হয়ে গেছে, আসলে রান্না করতে কিন্তু বেশ সময় লাগে, যদিও আমি ওগুলো রেখে দিয়েছিলাম। এরপরে এই যে ভাতটা নামায়ে কড়াইতে তেল দিয়ে মাছও দিয়ে দিয়েছি। মাছটা ভেজে উঠায় রেখে এরপরে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আলুটা আগে দিয়েছি, কারণ যদি আমি বেগুনটাও দিয়ে দিই তাহলে বেগুনের মধ্যে তেল গেলে ওই বেগুনটা অনেক সময় সিদ্ধ হতে চায় না। এই কারণে মশলার সঙ্গে আলুটা ভালোভাবে কষিয়ে নিয়ে ভালোভাবেই কিন্তু কষিয়ে নিয়েছি, মশলাটাও কষিয়ে নিয়েছি। এরপরে এই যে বেগুনটা দিয়ে নাড়া দিয়ে এর মধ্যে এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে করে বেগুনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। বেগুনের ভিতরে কিন্তু তেল ঢুকতে পারে নাই, আর যখন বেগুনের তেল ঢুকতে না পারে ওই বেগুনটা রান্না কিন্তু খুব সুন্দর হয় আর অতি সহজেই সিদ্ধ হয়ে যায়। রান্না চুলাতে আছে, দিকে আমার ভাত যে গড় দিয়েছিলাম সেখান থেকে ফ্যানটা ভাবছি যে ফেলে রেখে আসি, এক এক করে কাজগুলো শেষ করে নিই। এই ফ্যানটা এই যে কলসির মধ্যে রেখে দিলে যাদের গরু আছে তারা এসে নিয়ে যায়। ফ্যানটা ফেলে দিয়ে ভাতের পাতিলে যে চড়া দিছিলাম ওই চড়াটা এখন আমি 10 মাল দিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলবো। চড়া দেওয়ার কারণে কিন্তু পাতিলের গায়ে তেমন কালি পড়ে নাই, আর যতটুকু কালি পড়ছে সেটা এই যে ফেস্টো আছে না, পাটকড়িতে যে ফেস্টো আছে, আসলে গ্রামে যারা থাকেন তারা তো চিনবেন বুঝবেন। তো ফেস্টো দিয়ে সুন্দর করে চতুর সাইডটা পরিষ্কার করে নিব। যেহেতু ভাতের পাতিলে ভাত থাকবে, আমরা পুরো ভাতটা তো আর তুলে নিব না। ভাতটা এভাবে সুন্দর করে ঝাঁকি দিয়ে এরপরে কিন্তু চুলার উপরে রেখে দিব, তবে যতক্ষণ তরকারি না হচ্ছে ততক্ষণ এভাবেই রেখে দিব। আর এই যে মনে হচ্ছে না যে পাতিলটা যেমন ছিল তেমনই আছে ধুয়ে নেওয়ার পরে। বড় পাতিলটাতে যখন রান্না করি তখন আর দিতে হয় না, তবে পাতিলটা যেহেতু একটু ছোট আর নতুনও, দেখা যাচ্ছে যে বেশি কালি পড়ে যাবে, আর তার মাজনি দিয়ে মাজলে পাতিলগুলা বিশেষ করে ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, পাতলা হয়ে যায়, কারণ ওগুলা তো ধারালো। আপনি যখন যেখানে যেভাবে যে কাজই করেন না কেন আপনাকে কিন্তু তখন সেইখানে সেই উপস্থিত অবস্থাতেই আপনাকে বুদ্ধি খাটিয়ে কাজটা মেনটেন করতে হবে। এটাই হচ্ছে আমাদের জীবন। আপনি যদি বুদ্ধি খাটিয়ে কাজ না করতে পারেন আপনি জীবনের প্রতিটা ধাপে ধাপে পিছিয়ে পড়ে যাবেন। চুলা তো একদম গরম দগ্ধ আগুন, আর গরম চুলার উপর যখন রান্না করতেছিলাম তখন কিন্তু এই যে খুব সহজেই কিন্তু হয়ে গেছে। ভাতের ফ্যান মার ফেলে দিয়েছি, অন্যদিকে ভাতের পাতিলটা 10 মাল দিয়ে নিয়েছি। এরপরে আমার কিন্তু রান্নাটাও শেষ হয়ে গেছে। পরিমাণ মতো পানি দিয়ে মাছ দিয়ে এরপরে ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি। তরকারিটা না ভীষণ ভীষণ মজা হয়েছিল। একদিকে তো পাবদা মাছ, অন্যদিকে বেগুনটা আমি ছুলেও দিচ্ছি। আর এরপরে আমি খুব সুন্দর করে সময় নিয়ে রান্না করেছি। আর এই তো বিকালবেলা আমি একটু হাঁটাহাঁটি করতে গেছিলাম আমার একটা বোনের সঙ্গে, পুকুর পাড়ে, বেশি দূরে না, এই তো পুকুর পাড়ে। ওখানে এই দৃশ্যটা আমার ভীষণ ভালো লাগতেছিল, এত পরিমাণে বাতাস আর এতটা ভালো লাগতেছিল সেটা বলে বোঝানোর মতো না। আচ্ছা, আপনারা এখনও যারা আমার ভিডিওটা দেখছেন অথচ আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। চাইলে অল অপশন বাটনটা অন করে রেখে দিতে পারেন, এতে করে আমি যখন ভিডিও ছাড়বো তখন আপনার কাছে চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার এই মনোরম সুন্দর পরিবেশ কেমন লাগে জানাবেন।